নতুন কিছু কিছু, নতুন না একেবারে, মানে নতুন বলতে পারে একেবারে নতুন কিছু টার্ম রাজনীতিতে, যে নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক কালচার, এগুলো নিয়ে যে রাজনৈতিক দলটির জন্ম, যে বাংলাদেশের মানুষকে ভালো কালচার দেবে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের এনসিপি কেন্দ্রিক যে আগ্রহ ছিল, বাংলাদেশের মানুষের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আপনি কি কোনো কারণে মনে করেন যে সেই জায়গাটা একটা ভাটা পড়েছে? আপনাকে ধন্যবাদ। ভাটা পড়েছে আমি সেটা বলবো না, তবে অবশ্যই মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা পুরোপুরি কাজ করতে পারি নাই। এটা আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের মানে সামর্থ্যের ঘাটতি আছে। কিন্তু আমি মনে করি না যে, আমি মনে করি মানুষ এখনও এনসিপির প্রতি সেই আবেগটাই আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আক্ষেপ আছে যে যেভাবে যতটা করতে পারার কথা ছিল ততটা হয়তো আমরা করতে পারিনি, এবং না পারার খুব অবভিয়াস কারণ আছে। অবভিয়াস কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, মানে আগের যে পলিটিক্যাল সিস্টেমটা, এইটা ওখানে যা যা হইতো এটা আমরা চাই না, কিন্তু এটা তো আমরা একা করতে পারবো না। এটা তো সকল মানে করতে না পেরে তাদের সঙ্গে মিলে গেলেন। না, মিলবো কেন? মেলার কি আছে? যেখানে যেটা সমালোচনা করার, এই যে উপদেষ্টাদের পক্ষপাতমূলক আচরণ থেকে শুরু করে সরকারের পক্ষপাতমূলক আচরণ, ইসির এইসব, আমরা এগুলো নিয়ে তো সবচেয়ে বেশি আমরা কথা বলছি, সংস্কার নিয়ে সবচেয়ে আমরা বেশি কথা বলছি। কেন? কারণ হচ্ছে এই সংস্কারটা না হলে তো এই যে তখন আবার নতুন বন্দোবস্ত না হওয়ার দায়টা আমাদেরকে নিতে হবে বলেছেন। কিন্তু এখনো বলছি না, শুধু ফাইট করছি এটা নিয়ে। জুলাই সনদে সাইন না করার কারণ কি? কারণটা হচ্ছে যে জুলাই সনদটা যদি আপনি এটাকে যদি একটা ফাঁকা বুলি আকারে রাখেন, এটা কোনো কাজে আসবে না। আমরা চাই যে রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে। এখন এটা করার ক্ষেত্রে বড় রাজনৈতিক দল, এস্টাবলিশমেন্ট, বিভিন্ন ধরনের যারা ক্ষমতা, তারা আসলে মানে এটা হতে দিতে চায় না, এটা খুব পরিষ্কার। তারা এটার ক্ষেত্রে অনেক রিজার্ভেশন দিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে একা একটা একটা মানে নতুন একটা দল, তার পক্ষে কতটুকু কি সম্ভব? তবু তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। জুলাই পদযাত্রায় আমরা যখন লাস্ট গেলাম, সারা দেশের মানুষের কাছে সর্বশেষ তো জুলাই পদযাত্রায় গেছি, তখন তো মানুষের বিপুল সারা আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, পথে ঘাটে অনেক জায়গায় আমাদেরকে থামিয়ে মানুষজন কথাবার্তা বলার চেষ্টা করেছে। তো এইটাতে তো বোঝা যায় যে এনসিপির প্রতি মানুষের আগ্রহ আছে, কিন্তু এনসিপিরও নিজস্ব সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে যে এনসিপি এখনো পর্যন্ত তৃণমূল একেবারে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত যেতে পারিনি। না তুষার, আপনি মনে অনুরোধ, আমি আপনাকে আবার বলে দিই, তৃণমূলে এনসিপি গেছে কি না গেছে, বা এক্স্যাক্টলি এনসিপির কত % ভোট আসে, এইসব হিসাব না। হিসাবটা বলছি যে এর পরেও আপনি দেখবেন যে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এনসিপিকে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ধরা হয়। তো এনসিপির হঠাৎ করে কেন প্রয়োজন পড়লো যে এনসিপি জামাত এবং বিএনপির সঙ্গে তাদের আসন ভাগাভাগি নিয়ে একটা দর কষাকষি করছে? মানে কি এনসিপি আগের মতো বললেন আপনারা যে নতুন কালচার তৈরি করবেন, তা না করে ক্ষমতার দিকে যাচ্ছেন? না, একটা জিনিস হলো যে ক্ষমতায় যাওয়াটা তো খারাপ কিছু না। ক্ষমতায় না গেলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আমি ক্ষমতার বাইরে থেকে পরিবর্তন করতে পারবো না। আপনার হাতে ক্ষমতা থাকলে না, প্রেসার গ্রুপ হিসেবে থাকতে চান না? প্রেসার গ্রুপ হিসেবে মানে ক্ষমতায় গিয়ে মন্ত্রী মিনিস্টার চেঞ্জ করতে চান? সেটা না, সেটা ব্যাপারটা এরকম না। প্রেসার গ্রুপ সবসময় কি করে? আপনি কিন্তু সবসময় মানে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় মানে ঘাটতির জায়গা যেটা, বাংলাদেশের প্রেসার গ্রুপ নাই। প্রেসার গ্রুপ আছে এবং দলগুলোর সঙ্গে মিলে যায়। রাজনৈতিক দল হলে আপনি আর প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারবেন না, ব্যাপারটা তো তা না। কিন্তু কথাটা হচ্ছে কি, দেখেন, মানে আমরা তো এটা বলি নাই যে বিএনপি বা জামায়াত ইসলামের সাথেই আমরা কিছু না একটা কিছু আমাদের হবে। আমরা এখনো বলছি যে আমরা যদি অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলোকে, রিপোর্ট হয়েছে আপনাদের আদিব বলেছে যে আমরা দুই দলের সঙ্গে আলোচনা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম এই দুই দলের বাইরে, বলছি আমি কি নিয়ে আলোচনা হচ্ছে, এই দুই দলের বাইরেও অন্যান্য যে সকল দল আছে, ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে, তাদের সাথে আমাদের সিরিয়াস আলোচনা চলছে যে এদের বাইরে আলাদা ব্লক নির্বাচন করা যায় কিনা। কিন্তু যেটা আমরা একটা জিনিস আমরা খুব একমত, সেটা হলো এখনকার একটা মানে ক্ষমতার একটা ফ্রেম আছে এই গণঅভ্যুত্থানের পরে, সেখানে এনসিপি একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আপনি বললেন। এই যে ইলেকশনটা হবে, ইলেকশন হওয়ার পরে যে আপনার একটা পার্লামেন্টারি একটা সংসদীয় ফ্রেম তৈরি হবে না, তখন নির্বাচন মানে তখন রাজনীতি হবে সংসদ কেন্দ্রিক, কারা সংসদে কতটুকু আছে না আছে। আমরা ডেফিনেটলি মনে করি যে আমাদেরকে পার্লামেন্টের অংশ হতে হবে। এখন এর মানে এই যে কারো কাছে আসন ভাগাভাগির তো বিষয় নাই। পার্লামেন্ট না সরকারের আসন, সরকার না, সরকার আর পার্লামেন্ট আলাদা। পার্লামেন্ট আমি আপনার বলতে পার্লামেন্টের অংশ হওয়ার টার্গেট নাকি সরকারের অংশ হওয়ার টার্গেট আপনাদের? আমরা যদি আমাদেরকে জনগণ দায়িত্ব দেয় আমরা সরকার হব, কিন্তু পার্লামেন্টে আমাদের সংসদ সদস্য দরকার। আইন মানে আইন মাথায় রাখছেন কি, যে মাথাটা একটা বিষয় মাথায় রাখাটা এরকম যে দল ক্ষমতায় যাবে তাদের সঙ্গেই আপনারা সেই দলকে অগ্রাধিকার দেবেন, বা যে দল ক্ষমতায় যাবে না তাদেরকে অগ্রাধিকার দেবেন? না, এরকম না। বরং আমরা চাই যে শক্তিশালী বিরোধী দল হোক পার্লামেন্টের ভেতরে, বিরোধী দলের শক্তিশালী উপস্থিতি থাকুক, যাতে করে সরকারের নীতি সমালোচনা করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের মানুষ যাদেরকে সরকার বানাবে তারা সরকার হবে, হ্যাঁ, সেই সরকারকে চেকে রাখা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনাকে
পার্লামেন্টারি যে পলিটিক্স, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, তাকে আসলে পার্লামেন্টের অংশ হতে হবে। এটা এর বাইরে আপনার বাংলাদেশের জনগণের ম্যান্ডেট যে আপনার পক্ষে আছে দেখানোর আর কি উপায় আছে আপনার কাছে? এটা কিন্তু একটা সবচেয়ে ভালো উপায়। এটা হওয়ার পরে আপনাকে আপনার দল গড়ে তোলা এবং সামনের জন্য আরো প্রস্তুতি নেওয়া, এককভাবে সরকার গঠন করা, এটা তো একটা 1 বছরের মাথায় যাকে ইলেকশন ফেস করতে হচ্ছে তার পক্ষে কিন্তু আর এখন সম্ভব না। এটা আমরা চাই যে আমাদেরকে জনগণ এখনই ভোট দিয়ে আমাদেরকে সরকার করুক, কিন্তু বাস্তবতাটা তো আমলে নিতে হয়। বাস্তবতাটা হচ্ছে যে আমি 1 বছর হওয়ার আগেই আমাকে একটা ইলেকশন ফেস করতে হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি ইলেকশন ফেস করতে হচ্ছে। তাহলে এই যে এক্সট্রাঅর্ডিনারি কেন? এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি তো আমাদের এখন বাংলাদেশের যে মানে প্রেক্ষাপটে এবারে নির্বাচনটা হচ্ছে, এরকম প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচন আগে হয় নাই। কারণ আপনার টানা তিনটা নির্বাচন না হওয়ার পর একটা নির্বাচন আসছে। তার মধ্যে দেশে একটা ভয়ঙ্কর ফ্যাসিজম বললেও জায়গায় কম বলা হবে, একটা আওয়ামী জাহিলিয়াতের মধ্যে আমরা ছিলাম। কোনো ধরনের রাজনৈতিক চর্চা করা যায় নাই, মাঠে দাঁড়াতে দেয় নাই, মানুষজনের স্বাভাবিক জীবনযাপন ছিল না। এখন সেটা আবার ফিরে এসছে এবং এখন রাজনৈতিক দলগুলো কিভাবে নিজেদের মধ্যে রাজনীতি করবে এটা নিয়ে একটা কনফিউশন আছে। কারণ শতভাগ বিরোধিতা রাজনীতি করা যাচ্ছে না এবং হানাহানি রাজনীতি করা যাচ্ছে না, যেটা আমাদের দেশের কালচার, রাজনৈতিক কালচার, যে পাল্টাপাল্টি রাজনীতি। আশঙ্কা আছে যে সামনে এগুলো আবার ফিরে আসতে পারে, কিন্তু আমরা তো কেউ এটা চাই না। আমাদের আলোচনার বিষয় এটা। আপনি কি আশঙ্কা আছে? যে আশঙ্কা কেন মনে হলো আপনার কাছে? আশঙ্কা আছে কেন, একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সামান্য ছাড় দিতে না চাওয়ার যে মানসিকতা, এটা আমাদেরকে অনেক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমি কিন্তু পার্সোনালি মনে করি, বলার চেষ্টা করি, আমি পার্সোনালি মনে করি যে 5 আগস্টের পরে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এম্পাওয়ার্ড, অলরেডি ক্ষমতায় আছে তারা। আপনাকে জনগণ ভোট দিয়ে একটা দলকে সরকারে বানাবে, সরকার দায়িত্ব দেবে, সেটা তো একটা সময় অনুযায়ী আসবেই। কিন্তু এই যে ক্ষমতায় যাওয়ার জন্য এককভাবে সমস্ত কিছু নিজের কবজায় নেওয়ার জন্য যে প্রতিযোগিতা এবং যেই ব্যাপারগুলো আমরা দেখলাম, ধরেন বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো পাওয়া যায়, যেটা আপনিও ভাইকে প্রশ্ন করলেন, এইসব বিষয় এগুলো তো আছেই। এর বাইরে জামায়াত ইসলামও ধরেন প্রশাসনের ভেতরে ইনফ্লুয়েন্স তৈরি করা, নিজেদের ডিসিএসপি করা, এগুলো কিন্তু জামায়াত ব্যাপকভাবে করেছে, কিন্তু জামায়াত অনেক সিস্টেমেটিকভাবে করে বলে এগুলো খবর অত আসে না। কিন্তু এগুলো কিন্তু সত্য, মানে প্রশাসনকে প্রভাব বিস্তার করা, উপদেষ্টাদের মধ্যে নিজেদের লোক আপনার মানে নিজেদের দিকে টেনে নিয়ে আসা এবং সেটা না হলে কল রেকর্ড ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া। এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে নাই? আমরা কি এরকম বলেছি কল রেকর্ড ফাঁস করে দিব? না, আপনাদের আমরা কি বলেছি? আপনি দেখাতে পারবেন যে প্রশাসনের প্রভাব বিস্তার করা বা নিজেদের লোক বসানো? না, আমাদের বিরুদ্ধে নাই। না, আমাদের বিরুদ্ধে নাই। কেন? কারণ এনসিপি, এই যে ধরেন সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল বসাতে হবে, এটা এনসিপি তখন হয় না এবং এনসিপির লোকজন তখন জানতো না, ছাত্ররা তখন জানতো না। এটা জানে বড় রাজনৈতিক দলগুলো যে অমুক জায়গায় ডিজি বসালে এটা আমার। যদি আপনাদের কেউ না থাকে তাহলে বিএনপি সরাসরি যখন বিএনপির পক্ষ থেকে গিয়ে প্রধান উপদেষ্টার কাছে বলা হলো যে সরকারের কিছু কিছু জায়গায় নিরপেক্ষতার অভাব আছে এবং কিছু উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে তারা, তো ঠিক সেই মুহূর্তে আপনাদের প্রধান 2 জন উপদেষ্টার দায়িত্ব নিলেন। দায়িত্বটা এরকম যে বললেন যে তারা অভ্যুত্থানের মুখপাত্র, অভ্যুত্থানের মুখ, আর বিএনপি যে কয়েকজনের সুপারিশ করেছে তাদেরও পদত্যাগ করতে হবে। তাহলে কি আপনারা ওই 2 জনের পক্ষে নিলেন না? কথাটা দুটো, তাদের পক্ষ নেওয়াতে তো সমস্যা নাই, কিন্তু এটা তো প্রমাণ করে না যে তারা মানে আমাদের দলের লোক। কিন্তু তাদের পক্ষ কেন নিতে হবে? তাদের পক্ষ নিতে হবে কারণ আপনি যখন আলাদাভাবে তাদেরকে টার্গেট করেন, এটা একটা অপরাজনীতি। আমি আপনাকে মনে করাই দিই যে বিএনপি এমন অবস্থানে গিয়েছিল যমুনার ওই সামনে, যমুনা আমরা কিন্তু যমুনা ইশরাক ইস্যুতে 2 উপদেষ্টার স্ট্রংলি স্থায়ী কমিটির 4-5 জন মেম্বার প্রধান উপদেষ্টার সাথে দেখা করে, 2 জন উপদেষ্টা স্পেসিফিকভাবে, এর মধ্যে একজন হচ্ছে সিকিউরিটি অ্যাডভাইজার, আরেকজন হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা, এদের পদত্যাগ চেয়ে এসছে। এবং এমন একটা পরিস্থিতিতে দেশ গিয়েছিল, মনে হচ্ছিল যে এই 2 উপদেষ্টাকে না সরকার পদত্যাগ না করালে সরকারই ফেলে দিবে বিএনপি, মনে হচ্ছিল এরকম। এরপর লন্ডন মিটিং ঘটলো, সব জলকে তল। এখন কিন্তু আর বিএনপি সিকিউরিটি অ্যাডভাইজার পদত্যাগ চায় না, ঠিক আছে? এখন আবার মাঝে মাঝে লিপ সার্ভিসিং দেয়, অমুকে পদত্যাগ করা উচিত। ফলে আমি মনে করি যে এটা বিএনপির রাজনৈতিক অবস্থান। কিন্তু এখানে খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ক্লাসমেট উপদেষ্টা আছে অন্তত 2 জন, বিএনপি পন্থী হিসেবে পরিচিত উপদেষ্টা আছে আরো অনেকে, এবং ওই যে পরবর্তী সরকারের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে, এই ধরনের উপদেষ্টা আছে। আমাদের কথাটা হচ্ছে আপনি যদি আলাদা করে 2 উপদেষ্টাকে আপনি টার্গেট করেন কেন? এইটা আপনার চোখে পড়ে না? এই যে অ্যাটর্নি জেনারেল, যিনি অ্যাটর্নি জেনারেল থেকে নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন, এটা চোখে পড়ে না? এই যে আলাদা করে আপনার 2 জন ছাত্র উপদেষ্টাকে টার্গেট করা, আমরা এটা বিরোধিতা করি। কারণ এই 2 জন ছাত্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারলে কাদের লাভ হয়? উপদেষ্টাদের ভেতর থেকে সেপ্টেম্বর মাসে আমরা পত্রিকায় পড়লাম যে 2 জন উপদেষ্টাকে স্টেপ ডাউন করতে বলা হয়েছে। তারা বলেছেন যে না, এখন আমরা স্টেপ ডাউন করবো কেন? এইটা তো একটা বড় ধরনের ষড়যন্ত্র। আপনি তাদেরকে সরাতে চান কেন? সরিয়ে এই পুরো সরকারটাকে আপনি আসলে একটা, এটার উত্তর একটু বাচ্চু ভাইয়ের কাছে নেই না, এটা আমি বলছি যে বাচ্চু ভাই তো দিবেনি, তার দল কেন আগে চাইলো এখন আর চায় না? উপদেষ্টা পরিষদের মধ্যে একাংশ কেন ছাত্র উপদেষ্টাদেরকে সরে যেতে বলেছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়।